রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ভেনিজুয়েলার সমস্ত জ্বালানি তেলকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা ট্রাম্প প্রশাসনের। রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার দখল যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে ভারতীয়দের জন্য সমস্ত পর্যটন ভিসা বন্ধ। এক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের। সমাপ্তি ঘটতে যাচ্ছে ন্যাটোর। ভেনিজুয়েলার সমস্ত জ্বালানি তেল যুক্তরাষ্ট্র তাদের সম্পত্তি হিসেবে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলার সমস্ত জ্বালানি তেল নিয়ন্ত্রণ ও বিক্রির কাজ পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার জ্বালানি তেল রপ্তানি কার্যক্রম শুরু করতে যাচ্ছে শিগগিরই। আর যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টের মাধ্যমেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্যাংকিং চ্যানেলে তেল বিক্রির অর্থ লেনদেন হবে। এ বিষয়ে ভেনিজুয়েলার কোনো কর্তৃত্ব থাকবে না। তেল বিক্রির টাকা ব্যয় করা হবে যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মানুষের কল্যাণে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেল বিক্রি বাবদ টাকার একটি অংশ পাবে ভেনিজুয়েলা। আর ভেনিজুয়েলা যে পরিমাণ অর্থ ভাগ পাবে, সেই অর্থ দিয়ে সে কেবলমাত্র যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করতে রাজি হয়েছে। গত মধ্য ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বর্তমানে ভেনিজুয়েলায় 5 কোটি ব্যারেল জ্বালানি তেল লোড করা অবস্থায় পড়ে আছে। ট্রাম্প বলেছেন, এসব তেল আমাদের এবং এখন আমরা তা বিক্রি করব। এ তেলের টাকা ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এসব তেল সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, দ্রুত এসব তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে যাতে ট্রাম্প এটাকে একটা বিজয় হিসেবে দেখাতে পারেন। বুধবার যুক্তরাষ্ট্রের আরেক ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর দেশটি যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন জ্বালানি তেল বিক্রির চুক্তি করেছে। চীনের পরিবর্তে এই জ্বালানি তেল দেশটি বিক্রি করবে যুক্তরাষ্ট্রের কাছে। বস্তুত ভেনিজুয়েলায় বর্তমানে যে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল লোড করা অবস্থায় রয়েছে, তার অনেক তেল যাওয়ার কথা ছিল চীনে। এখন এটা যাবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র বলেছে, এখন থেকে চীন ও রাশিয়ার সাথে ভেনিজুয়েলার কোনো সম্পর্ক থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় অকার্যকর হয়ে গেছে একদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল বিক্রির চুক্তি, কারণ দেশটির সব তেলই এখন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। ভেনিজুয়েলায় বর্তমানে শেভরন নামক একটি মাত্র তেল কোম্পানি তেল উৎপাদনের কাজ করত। শেভরন ভেনিজুয়েলা থেকে দৈনিক 1 লাখ থেকে 1.5 লাখ ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে বিক্রি করত। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তারাও আর যুক্তরাষ্ট্রে তেল বিক্রি করতে পারেনি। ভেনিজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ আছে এবং এর পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল। ভেনিজুয়েলার বর্তমানে যে তেল শিল্প আর তেল অবকাঠামো তা মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগে গড়ে উঠেছে। 2020 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় তেল উত্তোলন করছে, কিন্তু ভেনিজুয়েলার বামপন্থী সরকার 2007 সালে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের একমাত্র শেভরন ছাড়া অন্য সব তেল কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করে দেশ থেকে বের করে দেয়। এতে বিপুল ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ। আর তখন থেকেই দুই দেশের সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আগ্রাসন পরিচালনা করল। এদিকে বুধবার ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে পুনরায় জ্বালানি তেল রপ্তানি শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বুধবার দেশটিতে তেলের দাম কমেছে শতকরা 1.5 ভাগ। আটলান্টিক মহাসাগরে রাশিয়ান একটি তেলবাহী ট্যাঙ্কার দখল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র মেরিন ফোর্স জাহাজটি দখলে নিয়েছে। একই দিন ক্যারিবিয়ান সাগরে আরও একটি তেলবাহী জাহাজ দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের অভিযোগ, 2টি জাহাজের উপরই নিষেধাজ্ঞা আরোপ করা আছে তাদের। নিষেধাজ্ঞা অমান্য করে এসব জাহাজে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহন করছিল। যুক্তরাষ্ট্র আর্মি সোমবার থেকে পিছু নেয় বেলা 1 নামক রুশ তেলবাহী জাহাজের। যুক্তরাষ্ট্রের প্রায় 1 ডজন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান অনুসরণ করে তেল ট্যাঙ্কারটি। তারা তেল ট্যাঙ্কারে হামলার উদ্যোগ নেয়। আর এই খবর জানতে পারে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ান সাবমেরিন সহ অন্যান্য রণতরীও তেলবাহী জাহাজের কাছে পৌঁছায়। রাশিয়ান রণতরী থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে বার্তা পাঠানো হয় হামলা না করার জন্য। সে অনুরোধ রক্ষা করে যুক্তরাষ্ট্র আর্মি আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝামাঝি রুশ তেলবাহী জাহাজটিকে অবরুদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জাহাজের সব নাবিকদের নিরাপদে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ভেনিজুয়েলায় আগ্রাসনের পর বুধবারের এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবারও বলেছেন তিনি গ্রিনল্যান্ড দখলে নেবেন, এমনকি এক সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যেতে পারে। বুধবার হোয়াইট হাউস মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রস্তাব হলো এটি তিনি কিনে নিতে চান। যদি আলোচনার মাধ্যমে সেটি সম্ভব না হয় তাহলে তিনি শক্তি প্রয়োগ করে তথা সামরিক অভিযান চালিয়ে দ্বীপটি দখল করে নেবেন, কারণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে অবশ্যই যুক্ত করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতি ফ্রেডারিকসন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে আগ্রাসন চালায় তাহলে সামরিক জোট ন্যাটোর মৃত্যু ঘটবে। ডেনমার্ক হলো ন্যাটোর সদস্য আর ডেনমার্কে একটি স্বায়ত্তশাসিত এলাকা হলো গ্রিনল্যান্ড। ফলে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালায় তাহলে সত্যিকার অর্থে ন্যাটো বলতে কিছু থাকবে না, কারণ যুক্তরাষ্ট্র নিজেও ন্যাটোর সদস্য। ন্যাটোর সনদে লেখা আছে এক দেশের উপর আক্রমণ মানে সব দেশের উপর আক্রমণ, আর এক দেশ আক্রান্ত হলে সব দেশকে এগিয়ে আসতে হবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র নিজেই ন্যাটোর সদস্য হয়ে গ্রিনল্যান্ডে আগ্রাসন পরিচালনা করলে ন্যাটোর সনদ অনুযায়ী ন্যাটোর অন্য সব সদস্য দেশে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা, যা বাস্তবে তারা করবে না এবং সম্ভবও নয়। ফলে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড আগ্রাসন মানে সামরিক জোট ন্যাটোর আনুষ্ঠানিক মৃত্যু। আর ডোনাল্ড ট্রাম্প নিজেও ন্যাটো পছন্দ করেন না। 1949 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই ন্যাটো গঠিত হয়েছিল ইউরোপের রাশিয়ান আগ্রাসন মোকাবেলায়। সেই থেকে ন্যাটো মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক জোট। এই সামরিক জোটকে যুক্তরাষ্ট্র গত 76 বছর ধরে নিজের স্বার্থে ব্যবহার করেছে বিশ্বব্যাপী সামরিক আধিপত্য বিস্তার ও দখলদারিত্বের কাজে। ইরাক, লিবিয়া, আফগানিস্তান সহ সব দেশে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে ন্যাটোকে ব্যবহার করে। ভারতীয়দের জন্য পর্যটন ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। হাদি হত্যা ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে দিল্লি দূতাবাস এবং আগরতলা উপদূতাবাস থেকে আগেই ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার কেবলমাত্র কলকাতা কেন্দ্রে ভিসা কার্যক্রম চালু রাখা হয়েছিল। বুধবার তাও পুরোপুরি বন্ধ করা হলো। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতীয়দের জন্য ভিসা দেয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে তাদের ঘরোয়া ক্রিকেট লিগ থেকে বাদ দেয়। এরপর বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় নিরাপত্তাজনিত কারণে। বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারও বন্ধের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ এই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ ঘোষণা করল। যুক্তরাষ্ট্র রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার এবং ভেনেজুয়েলার সঙ্গে সংযুক্ত আরেকটি ট্যাঙ্কারও জব্দ করেছে, যা ট্রাম্প প্রশাসনের বিস্তৃত তেল নীতি ও নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জলসীমায় দীর্ঘ নজরদারি ও আইনি প্রক্রিয়ার পর কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এই অভিযান চালায়। জব্দ হওয়া ট্যাঙ্কারগুলোর একটি আগে ভিন্ন নামে চলাচল করত এবং পরবর্তী সময়ে রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করে। অপর ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, যা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিট এর অংশ হতে পারে। ওয়াশিংটনের দাবি, এই ধরনের জাহাজ বারবার পতাকা ও মালিকানা বদলে অবৈধভাবে তেল পরিবহন করে এবং নিষেধাজ্ঞার কার্যকারিতা নষ্ট করে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে এবং বৈশ্বিক তেল সরবরাহে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে এমন পদক্ষেপ নিচ্ছে বলে বিশ্লেষকদের মত। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সংরক্ষিত ও নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বাজারে আনার উদ্যোগ নিয়েছে, যেখানে বিক্রির আয় কিভাবে ব্যবহৃত হবে তা নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। এই জব্দ অভিযান আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাশিয়া ও ভেনেজুয়েলা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি সমুদ্রপথে বাণিজ্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশ প্রকাশ্যে সতর্ক অবস্থান নিলেও পরোক্ষভাবে নিষেধাজ্ঞা প্রয়োগের যৌক্তিকতার কথা বলছে। জ্বালানি বাজারে এর প্রভাবও লক্ষণীয়। অনিশ্চয়তার কারণে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে এবং শিপিং খাতে ঝুঁকি বেড়েছে। সব মিলিয়ে রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত ট্যাঙ্কার জব্দের ঘটনা ট্রাম্প প্রশাসনের তেল কেন্দ্রিক কৌশলের স্পষ্ট বহিঃপ্রকাশ। এটি একদিকে নিষেধাজ্ঞা কার্যকরের কঠোর বার্তা দিচ্ছে, অন্যদিকে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন উত্তেজনা যোগ করছে।
শনিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গোপনে তুলে নিয়ে যাওয়ার অভিযানে যুক্তরাষ্ট্র যে মাত্রার আকাশ আধিপত্য প্রদর্শন করেছে তা সাম্প্রতিক সময়ের সবচেয়ে নাটকীয় সামরিক অপারেশনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অভিযানে স্টেলথ ফাইটার জেট দিয়ে আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়। একই সঙ্গে বিশেষায়িত যুদ্ধবিমান ব্যবহার করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করা হয়। পুরো অভিযানের প্রতিটি ধাপকে সমর্থন দিতে আকাশে ছিল নজরদারি ড্রোন ও উপগ্রহ, যেগুলো থেকে সরাসরি কমান্ডারদের কাছে পৌঁছাচ্ছিল তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর উন্মুক্ত সূত্রের তথ্য এবং প্রতিরক্ষা শিল্প বিশ্লেষকদের মতে এটি ছিল প্রযুক্তি, সমন্বয় ও গতির এক অভূতপূর্ব প্রদর্শনী। অভিযানে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের হেলিকপ্টার, আধুনিক ফাইটার জেট, আকাশের জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান এবং অত্যাধুনিক ড্রোন। এই সমন্বিত ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্রুত আঘাত এনে ঝুঁকি কমিয়ে অভিযানের লক্ষ্য পূরণ করে। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাই নয়, বরং মার্কিন প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় সাফল্য, যেখানে বাস্তব পরিস্থিতিতে তাদের প্রযুক্তি কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাডার এড়িয়ে চলতে সক্ষম স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং এর সক্ষমতা একসঙ্গে ব্যবহার করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে তারা যে কোনো দূরত্বে দ্রুত ও নির্ভুলভাবে অভিযান চালাতে পারে। এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক পরিসরে বিশেষ করে চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলায় এই অভিযান ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির ভারসাম্য, সামরিক কৌশল এবং প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। এটি স্পষ্ট করে দিয়েছে যে আকাশ নিয়ন্ত্রণ, তথ্যের আধিপত্য এবং প্রযুক্তিগত সমন্বয়ই আধুনিক যুদ্ধের মূল চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ল্যাটিন আমেরিকার প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনোভাব স্পষ্টভাবে ইতিবাচক হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা মনে করছেন এই ঘটনাটি শুধু ভেনিজুয়েলার রাজনৈতিক সমীকরণই বদলায়নি, বরং পুরো অঞ্চল জুড়ে রাজনৈতিক ঝুঁকি কমার একটি বার্তাও দিয়েছে। দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলাকে ঘিরে যে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা ও অস্থিতিশীলতা ছিল তা অনেকাংশে প্রশমিত হতে পারে এমন প্রত্যাশা থেকেই বাজারে আশাবাদ দেখা যাচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, কারণ ভেনিজুয়েলার বিশাল তেল সম্পদ আবার বৈশ্বিক বাজারে নিয়মিতভাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে শুধু ভেনিজুয়েলা নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীরা ধারণা করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ল্যাটিন আমেরিকায় বাজারমুখী ও ব্যবসা বান্ধব নীতির সরকারগুলোকে আরও উৎসাহিত করবে, যা কাঠামোগত সংস্কার, আর্থিক শৃঙ্খলা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও মেক্সিকোর মতো বড় অর্থনীতিগুলোর শেয়ার বাজার ও মুদ্রায় ইতোমধ্যে এই আশাবাদের প্রতিফলন দেখা যাচ্ছে। অনেক ফান্ড ম্যানেজার মনে করছেন উন্নত দেশগুলোর তুলনায় ল্যাটিন আমেরিকার বাজারে এখনও তুলনামূলকভাবে কম মূল্যায়ন রয়েছে, ফলে ঝুঁকি নেয়ার বিনিময়ে ভালো মুনাফার সুযোগ আছে। এছাড়া বৈশ্বিক সুদের হার ভবিষ্যতে কমতে শুরু করলে উদীয়মান বাজার হিসেবে এই অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে বজায় না থাকলে বা যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত তৈরি হলে এই আশাবাদ দ্রুতই ক্ষীণ হতে পারে। তবু বর্তমান বাস্তবতায় বিনিয়োগকারীদের দৃষ্টিতে লাতিন আমেরিকা আবারও সম্ভাবনাময় একটি অঞ্চল হিসেবে সামনে চলে এসেছে। ভেনিজুয়েলার গৃহমন্ত্রী ডিওসদাদো কাবেল্লো বলেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রায় 100 লোক নিহত হয়েছে, যা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার মাধ্যমে আটক করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এই সংখ্যা জানিয়েছেন এবং সরকার এর মাধ্যমে এই প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা প্রকাশ করল। আগে পর্যন্ত সরকার কোনো আনুষ্ঠানিক হতাহত সংখ্যা জানায়নি, যদিও ভেনিজুয়েলার সেনাবাহিনী 23 জন নিহত সৈন্যের নামের তালিকা প্রকাশ করে। এই অভিযানে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বোল্ডভাবে আহত হন। মাদুরোর পায়ে এবং ফ্লোরেসের মাথায় আঘাত পেয়েছে বলে গৃহমন্ত্রী উল্লেখ করেছেন। গৃহমন্ত্রী কাবেল্লো বলেছেন যে এই হামলায় নিহতদের মধ্যে অনেকেই মাদুরো সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, যারা ঠান্ডা মাথায় মারা গেছে, এবং কিউবা সরকারও স্বীকার করেছে যে তাদের সৈন্য এবং
গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে 32 জন নিহত হয়েছেন। কাবেল্লো আরও জানিয়েছেন যে এতজন হতাহত হওয়ার পাশাপাশি সমান সংখ্যক আহত হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন এবং দেশটিতে তাৎক্ষণিক উত্তেজনা ও মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ডেলসি রদ্রিগেজ মাদুরো এবং ফ্লোরেস সহ সমস্ত হতাহতদের স্মরণে শোক ঘোষণা করেছেন এবং জাতীয়ভাবে 1 সপ্তাহের শোক পালন করার ঘোষণা দিয়েছেন। এই বিতর্কিত মার্কিন অভিযানের পরে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু দেশ এবং সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কোন্দলগ্রস্ত ভেনেজুয়েলার জন্য পরিকল্পনা সম্পর্কে মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন একটি 3 ধাপের কৌশল অনুসরণ করবে। প্রথমে স্থিতিশীলতা, এরপর পুনরুদ্ধার এবং শেষ পর্যন্ত একটি সামগ্রিক রূপান্তর নিশ্চিত করা। রয়টার্সকে রুবিও জানিয়েছেন যে মার্কিন নীতির প্রথম পর্যায়ে ভেনেজুয়েলাকে হানাহানি বা বিশৃঙ্খলার অধীনে যেতে দেওয়া হবে না, অর্থাৎ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা রোধ করাই মূল উদ্দেশ্য। এই ধাপে মার্কিন বাহিনী কর্তৃক আটক করা হয়েছে দেশটির নেতা নিকোলাস মাদুরো এবং অর্থনৈতিক অবকাঠামো, বিশেষত তেলের বাজারে ব্যাপক নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। মার্কিন প্রশাসন এমন পদক্ষেপ নেবে যাতে ভূখণ্ডটির অচলাবস্থা এড়িয়ে দেশটি আবার চলাচলের সক্ষমতা পায়। পরের ধাপ পুনরুদ্ধার বা রিকভারি। এখানে রুবিও বলেছেন, অর্থনৈতিক এবং সামাজিক পুনর্গঠনের দিকে নজর দেওয়া হবে। আমেরিকান, পশ্চিমা এবং অন্যান্য বিদেশি কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলার বাজারে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশটির বিরোধী পক্ষগুলোকে রিহ্যাবিলিটেট করা, সম্ভব হলে গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া এবং নাগরিক সমাজ পুনর্গঠনের কার্যক্রম শুরু করা হবে। শেষ পর্যায়ে রূপান্তর বা ট্রানজিশন আসবে, যেখানে রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবর্তনের দিকে মনোনিবেশ করা হবে। যদিও রুবিও এই ধাপের নির্দিষ্ট কৌশল সম্পর্কে বিস্তারিত জানাননি, তবে এটি পরবর্তী সময়ের জন্য পরিকল্পিত একটি সমন্বিত রাজনীতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে রুবিওর ভাষ্য অনুযায়ী এই 3 ধাপের পরিকল্পনা ভেনেজুয়েলার ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুনরুদ্ধার সাধন এবং এরপর রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করে দেশটিকে একটি স্বতন্ত্র ও স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করবে। পাকিস্তান ও সৌদি আরব সম্প্রতি একটি সম্ভাব্য JF-17 জেটস ফর লোন ডিল নিয়ে গোপন আলোচনায় আছে, যেখানে সৌদি আরবে পাকিস্তানের উপর থাকা প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলারের ঋণকে JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তিতে রূপান্তর করার প্রস্তাব উঠেছে। 2 পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে এই আলোচনা দুদেশের সামরিক সহযোগিতা আরও গভীর করার একটি অংশ, যা 2025 সালের মধ্যে স্বাক্ষরিত ঐক্যবদ্ধ প্রতিরক্ষা চুক্তির একটি বাস্তব প্রয়োগ হতে পারে। সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে, বিশেষত মুদ্রানীতি ও ব্যালেন্স অফ পেমেন্ট চাপের সময়। 2018 সালে রিয়াদ কেয়ারকারে পাকিস্তানকে $6 বিলিয়ন প্যাকেজ দিয়েছিল, যার মধ্যে ছিল সেন্ট্রাল ব্যাংকে ডিপোজিট এবং তেল সরবরাহের জন্য ভাড়ায় অর্থ প্রদান। বর্তমান আলোচনার লক্ষ্য হচ্ছে ঋণকে সরাসরি প্রতিরক্ষা সামগ্রীর বিনিময়ে রূপান্তর করা, বিশেষত পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান, যা চীন সহ যৌথভাবে উন্নত ও নির্মিত হয়। সূত্রগুলো বলছে আলোচনাগুলো মূলত JF-17 যুদ্ধবিমানের সরবরাহের উপরই কেন্দ্রিত, যদিও অন্যান্য সামরিক সরঞ্জামের বিকল্পগুলো বিবেচনায় রাখা হচ্ছে। মোট ডিলের মূল্য প্রায় $4 বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে, যার মধ্যে ওই $2 বিলিয়ন ঋণ রূপান্তরের পাশাপাশি আরও $2 বিলিয়ন অন্যান্য সামরিক সামগ্রী এবং সাপোর্ট সিস্টেমের জন্য ব্যয় হতে পারে। পাকিস্তানের বিমান বাহিনী প্রধান সাম্প্রতিক সৌদি সফরে 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন, যা এই সম্ভাব্য চুক্তির গুরুত্বকে তুলে ধরে। এই আলোচনাগুলো এমন এক সময় সামনে এসেছে যখন পাকিস্তান গুরুতর আর্থিক চাপের মুখে রয়েছে এবং তার প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে নিরাপত্তা অংশীদারিত্বের পুনর্মূল্যায়ন করছে, বিশেষত মার্কিন নিরাপত্তা কমিটমেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রেক্ষাপটে। ইরান আবার বড় একটি কড়া বার্তা দিল। এই বার্তাটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর ভেতরে আছে যুদ্ধের ইঙ্গিত, আগাম হামলার ইশারা এবং আঞ্চলিক অস্থিরতার স্পষ্ট সতর্কতা। ইরানের নতুন করে সক্রিয় হওয়া ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ইরান আর শুধু প্রতিশোধের অপেক্ষা করবে না, প্রয়োজনে আগাম হামলা চালানোর সিদ্ধান্তও নিতে পারে।
সহজ করে বললে ইরান বলছে, আমরা শুধু আঘাত খেয়ে পাল্টা আঘাত করব না, যদি মনে হয় আঘাত আসছে তাহলে তার আগেই আঘাত করা হতে পারে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের ভেতরে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে, মূল্যস্ফীতি বেড়েছে, মুদ্রা রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। এরই মধ্যে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, রাস্তায় নামছে মানুষ, সরকার চাপে। এই অবস্থায় ইরানের সামরিক নেতৃত্ব মনে করছে ভেতরের অস্থিরতার সুযোগ নিয়ে বাইরের শক্তি চাপ বাড়াচ্ছে। ডিফেন্স কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা একটি লাল রেখা। এই রেখা অতিক্রম করলে তার জবাব হবে টার্গেটেড, নির্দিষ্ট এবং ভয়ঙ্কর। বিবৃতিতে কারো নাম সরাসরি বলা হয়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইঙ্গিত পরিষ্কার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে আঙুল উঠছে। এর ঠিক 2 দিন আগে ইরানের IRGC আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এটি ছিল প্রস্তুতির বার্তা, মানে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামরিক প্রস্তুতিও চলছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় ইংরেজি পত্রিকা তেহরান টাইমস আরও এক ধাপ এগিয়ে যায়। তারা প্রি-এম্পিক সেলফ ডিফেন্স শব্দ ব্যবহার করে, এর মানে আগাম আত্মরক্ষা। আর আগাম হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। এই উত্তেজনার পেছনে রয়েছে জুনের ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমেনি, বরং নতুন রূপ নিয়েছে। ইরানের দাবি, কিছু বিদেশি নেতা প্রকাশ্যে বিক্ষোভকারীদের উৎসাহ দিচ্ছেন। এটিকে তারা সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামাজিক মাধ্যমে লেখেন, যুদ্ধের সময় যারা যুদ্ধবিরতি চায় আবার একই সঙ্গে হুমকিও দেয় তারা বিশ্বাসযোগ্য নয়। তার মতে ইরানের শক্তি শত্রুদের ভয় পাইয়ে দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ডিফেন্স কাউন্সিল নতুন নয়, কিন্তু বহু বছর নিষ্ক্রিয় ছিল। যুদ্ধের পর এটি আবার সক্রিয় করা হয়েছে। এই কাউন্সিলের প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ভেতরে আছে সেনাবাহিনী, IRGC, বিচার বিভাগ ও সরকারের শীর্ষ ব্যক্তিরা। অর্থাৎ যা বলা হচ্ছে তা হালকা কোনো বক্তব্য নয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি আগাম হামলার পথে হাঁটবে, নাকি এটি চাপের রাজনীতি, ভয় দেখানোর কৌশল? মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখনো নিভেনি, বরং নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠছে। আর এই আগুনে সামান্য এক ভুল সিদ্ধান্তও পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে। ইরানের পারমাণবিক বোমা ধোঁয়াশা নাকি সত্যি? টানা 12 দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো ঘুরপাক খাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কি হবে? তারা কি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানাবে? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। তবে তারা জানিয়েছে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু এই কর্মসূচি কি আদৌ অক্ষত আছে, নাকি মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফোর্দো সহ ইরানের 3টি পারমাণবিক প্রকল্পে বোমা হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু খোদ পেন্টাগনের বরাতে দেশটির গণমাধ্যমে এই ধ্বংসের মাত্রা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। বাস্তবে কতটা ক্ষতি হয়েছে তা পরিদর্শন এবং সঠিক তথ্য ছাড়া বলা মুশকিল। পারমাণবিক সক্ষমতা ধ্বংস নাকি অক্ষত? তবে বিশ্লেষকরা মনে করেন না যে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। মাত্র 3টি প্রকল্প নয়, ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো, কেবল এই 3টি তাদের পরমাণু প্রকল্প নয়। এর বাইরেও ইরানের আরও কর্মসূচি আছে যা হামলার আওতার বাইরে থাকতে পারে। জ্ঞান হারানো যায় না। ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে তা কেউ চাইলেও নষ্ট করতে পারবে না। তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেই জ্ঞান ব্যবহার করে আবার নতুন করে শুরু করতে পারবে। গোপন প্রকল্পের অস্তিত্ব। ইরানের গোপন কোনো পারমাণবিক প্রকল্প আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। যদি এমন কোনো প্রকল্প থাকে তাহলে মূল স্থাপনা ধ্বংস হলেও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা টিকে থাকবে। পারমাণবিক বোমার পথে ইরান। লন্ডনে দ্য গার্ডিয়ানের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিবেদক জুলিয়ান বার্গার বিবিসিকে বলেছেন, ইরান এখন পারমাণবিক বোমা বানানোর দিকেও যেতে পারে। তিনি মনে করেন, ইরানের বড় সফলতা হচ্ছে যে তারা টিকে গেছে। এটা ঠিক যে তাদের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা কেউ কেড়ে নিতে পারেনি।
বার্গার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মনে রাখতে হবে, ইরান প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা দিয়ে 10টি পরমাণু বোমা বানানো যাবে, সেটা লুকিয়ে ফেলেছে। তার মতে, ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে, এখন তারা এটা ভাবতেই পারে যে শুধু এই পারমাণবিক বোমা থাকলেই সেটা তাদেরকে এরকম হামলা থেকে রক্ষার গ্যারান্টি দেবে, অনেকটা উত্তর কোরিয়ার মতো। না হলে তাদের পরিণতি হবে ইরাক বা লিবিয়ার মতো, যারা পারমাণবিক অস্ত্র না থাকায় বিদেশি শক্তির সহজ শিকারে পরিণত হয়েছিল। তবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসার জন্য পশ্চিমা শক্তিগুলোর নতুন চাপ মোকাবিলা করা। ইরান কি পশ্চিমা চাপ সামলে পারমাণবিক বোমার দিকে এগোবে, নাকি পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তরই সম্ভবত আগামী দিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে। ইসরায়েলের $20 বিলিয়ন দুঃস্বপ্ন, যুদ্ধের আসল মূল্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মাত্র 12 দিনের আগ্রাসন যুদ্ধের প্রাথমিক ধাক্কাতেই ইসরায়েলের অর্থনীতিতে নেমে এসেছে এক বিশাল বিপর্যয়। ইসরায়েলি গণমাধ্যম এবং অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী এই সংঘাতে ইসরায়েলের মোট ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এটি শুধু সামরিক ব্যয় নয়, ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষয়ক্ষতির প্রদান এবং অবকাঠামো মেরামতের এক বিশাল বোঝা। ইসরায়েলের ক্ষত, আর্থিক বিপর্যয়ের বিস্তারিত। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওনাত আহরোনথ জানিয়েছে যে শাসক গোষ্ঠীর কোষাগারে ইতিমধ্যেই 22 বিলিয়ন শেকেল বা $6.46 বিলিয়ন ক্ষতি হয়েছে। যুদ্ধের আগে 10 বিলিয়ন এবং পরে 30 বিলিয়ন শেকেলের অনুরোধের পর ইসরায়েলি সামরিক বাহিনী এখন অস্ত্র সরবরাহ পুনর্স্থাপন, অতিরিক্ত ইনসেপ্টর এবং আক্রমণাত্মক অস্ত্র ক্রয় এবং রিজার্ভ ইউনিট বজায় রাখার জন্য অতিরিক্ত 40 বিলিয়ন শেকেল চাইছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পরোক্ষ অর্থনৈতিক প্রভাব এবং বেসামরিক ক্ষতিপূরণের দাবি সম্পূর্ণরূপে গণনা করা হলে চূড়ান্ত সংখ্যা $20 বিলিয়ন পৌঁছাতে পারে। ইসরায়েলি ব্যবসায়িক দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের জন্য প্রতিদিন প্রায় $725 মিলিয়ন খরচ হয়েছে, যা মোট প্রায় $5 বিলিয়ন। ইরানের প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় 15,000 ইসরায়েলি বসতি স্থাপনাকারী তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল এখন ওয়াশিংটনের কাছে অতিরিক্ত আর্থিক সহায়তা চাওয়ার কথা বিবেচনা করছে, যা সাহায্য বা গ্যারান্টিযুক্ত ঋণ হিসেবে হতে পারে। যদিও ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় 29 জন নিহত এবং 3,238 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, পর্যবেক্ষকরা বলছেন যে ইসরায়েলের হতাহতের পরিসংখ্যান সেন্সর করার ইতিহাস রয়েছে, তাই প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। মার্কার ক্ষেপণাস্ত্র হামলাগুলিকে মহা বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ তৈরি হিসেবে চিহ্নিত করেছে, যার প্রাথমিক ক্ষতির মূল্যায়ন কমপক্ষে $5 বিলিয়ন শেকেলে পৌঁছেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল? উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও 12 দিনের যুদ্ধে ইরানের ছোড়া কমপক্ষে 50টি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে, যার ফলে সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে হামলা সম্পর্কিত তথ্য এবং ছবি প্রকাশে বাধা দিয়েছে। তাই ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো অস্পষ্ট। তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ INSS এর বরাতে জানা গেছে, ইরান ইসরায়েলে 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কমপক্ষে 50টি সরাসরি আঘাত করেছে। ইরান 1050টিরও বেশি ড্রোনও মোতায়েন করেছে, যার মধ্যে 570টি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছেছে। এছাড়া হামলার সময় ইসরায়েল ব্যাপী প্রায় 19,500 বার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন 85% থেকে 90% ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।